স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। রোজিনা শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পড়ব। উৎপাদন ব্যবস্থাপনা আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়, উৎপাদনের মাত্রা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো বাসায় এবং পড়াশোনার মধ্যে আছো। তো আমরা আজকে ক্লাস শুরু করব যেখান থেকে শুরু করেছিলাম। এর আগে আমরা উৎপাদনের মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং মিতব্যয়ী অমিতব্যয়ী উৎপাদন মাত্রার কারণ বিশ্লেষণ এগুলো পড়েছিলাম। তো আজকে আমরা হচ্ছে পড়ব হচ্ছে আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ, যেটা এর আগেও যে জেনেছিলাম সেগুলোই। ক্ষুদ্র এন্টারপ্রাইজের ধারণা, মাঝারি এন্টারপ্রাইজের ধারণা এবং ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের ধারণা এবং ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যাবলী, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব, এই বিষয়গুলো আজকে পড়বো আমরা। তো আশা করি সবাই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো। যারা এখনো ক্লাস অ্যাটেন্ড করনি তারা দ্রুত অ্যাটেন্ড করো এবং আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ যেটা আছে, ক্ষুদ্র এন্টারপ্রাইজের ধারণা। তো এখানে ক্ষুদ্র এন্টারপ্রাইজের ধারণা, এই সংজ্ঞাগুলো আমরা এর আগেও জেনেছি। তুমি দেখো তোমাদের জেনেছি যেগুলো, সেগুলো হচ্ছে কি: উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ, অর্থাৎ ভূমি ও কারখানা ভবন বাদে, ন্যূনতম ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা অথবা শ্রমিকের সংখ্যা ৩১ থেকে ১২০ জন থাকলে তাকে ক্ষুদ্রায়তন শিল্প বলে। তবে বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে ১৬ জন থেকে ৫০ জন কর্মরত থাকে এবং স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় বা ভূমি ও কারখানা দালান বাদে ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ হলে তাকে আমরা ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলছি। তো এই ক্ষুদ্র এন্টারপ্রাইজ, আবার বলছি, ক্ষুদ্র এন্টারপ্রাইজ হচ্ছে কি: উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ভালো করে শুনবে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যাদের জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা অথবা শ্রমিক সংখ্যা ৩১ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ। হ্যাঁ, এবং এটা যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সেবাকারী প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে জমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা এবং শ্রমিক থাকতে হবে ১৬ থেকে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এই যদি হয় তাহলে এদেরকে, এই জাতীয় প্রতিষ্ঠানকে আমরা বলবো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। উল্লেখ্য যে উক্ত দুটি পরিমাপক আছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে শ্রমিক সংখ্যা। দুটি মাপকাঠির মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি একটি মাপকাঠিতে ক্ষুদ্র ও ও অন্য মাপকাঠিতে মাঝারি শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে ওই প্রতিষ্ঠানকে মাঝারি শিল্প হিসেবে গণ্য করা হবে। আশা করি বুঝতে পেরেছো। তবে যে পোশাক শিল্প প্রতিষ্ঠান, পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন যে সমস্ত শিল্প আছে, সেই সমস্ত ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এই হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এর আগেও সংজ্ঞাটা পড়েছি এবং বাংলাদেশে আমরা যে ধরনের ব্যবসা, বাংলাদেশে যে যতটুকু শিল্প কারখানা আছে তার ৯০% ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের মধ্যে পড়ে এবং যেখানে তার প্রায় ৮০% শ্রমিক এখানে কর্মরত আছে, শিল্পে এই জাতীয় শিল্পগুলোতে আছে। এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংকের যে সমীক্ষা আছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ৬০ লাখের মতো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে এবং যার মধ্যে এটা অর্থনীতিতে জাতীয় উৎপাদনে অবদান তাদের ৭৫%। হ্যাঁ, এবং এই হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ। আমরা এরপরে যাই। পরের বিষয়টা হচ্ছে আমাদের মাঝারি এন্টারপ্রাইজ। মাঝারি এন্টারপ্রাইজ দেখো, উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা ভবন বাদে ন্যূনপক্ষে
15 কোটি টাকা থেকে 50 কোটি, আগে ছিল লাস্ট 15 কোটি, এখানে 15 কোটি থেকে শুরু হবে 50 কোটি টাকা, এবং শ্রমিকের সংখ্যা 121-120 জন ছিল। 121 থেকে 300 জনের মধ্যে থাকলে তাকে মাঝারি প্রতিষ্ঠান বলে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান বা শ্রমঘন প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শ্রমিকের সংখ্যা 1000 জন, মাঝারি শিল্পের শ্রমিকের সংখ্যা 1000 জন। বাণিজ্যিক এবং সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে 51 থেকে 120 জন কর্মরত, এবং স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ভূমি এবং দালান কোঠা বাদে 2 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ হলে তাকে মাঝারি এন্টারপ্রাইজ বলে। তো আবার একটু বলি যে মাঝারি এন্টারপ্রাইজ হলো কি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, শুনবে মনোযোগ দিয়ে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যাদের ভূমি ও দালান কোঠা ব্যতীত স্থায়ী মূলধনের পরিমাণ 15 কোটি থেকে 50 কোটি টাকার মধ্যে। যাদের স্থায়ী ভূমি এবং দালান কোঠা ছাড়া স্থায়ী মূলধনের পরিমাণ যখন 15 থেকে 50 কোটি টাকার মধ্যে এবং শ্রমিকের সংখ্যা যখন 121 থেকে 300 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে বলা হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ। আবার এটা তৈরি পোশাক শিল্প বা শ্রম ঘন যে শিল্প প্রতিষ্ঠান আছে সেই ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ 1000 জন হবে। আবার যদি সেটা সেবা দানকারী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে তাদের জমি ও দালান কোঠা ছাড়া স্থায়ী সম্পদের মূল্য 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 51 থেকে 120 জন যদি হয়, তাকে আমরা মাঝারি শিল্প বা মাঝারি এন্টারপ্রাইজ বলবো। উল্লেখ্য যে আগেও বলেছি যে এই দুটো মাপকাঠির মধ্যে, শ্রমিক এবং মূলধন, এই দুটো মাপকাঠির মধ্যে যে কোনো একটির পরিমাণ যদি বেশি হয়, আগেরটা ছিল ও দুটো মাপকাঠির মধ্যে যে কোনো একটির মাপকাঠি যদি বেশি হয়, মানে মাপকাঠিতে যদি মাঝারি শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে তাকে আমরা মাঝারি এন্টারপ্রাইজ বলবো। আর এখানে ক্ষেত্রে এই মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে দুটো মাপকাঠির মধ্যে যদি যে কোনো একটি মাপকাঠির পরিমাণ বেশি হয়, বা মূলধন বা শ্রমিকের সংখ্যা যে কোনো একটি মাপকাঠির পরিমাণ যদি ঠিক না থাকে বা বেশি হয়, তাহলে আমরা একে বৃহদায়তন শিল্প হিসেবে গণ্য করব। বুঝতে পেরেছো আশা করি কি বলেছি আমি। এই হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ। আর মাঝারি এন্টারপ্রাইজ, আমরা তো আসলে বাংলাদেশের যে শিল্পনীতি আছে সেই অনুযায়ী এন্টারপ্রাইজ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 12 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, তারপর ক্ষুদ্র শিল্প, এরপরে আছে মাইক্রো শিল্প, তারপরে কুটির শিল্প, এরপরে হস্ত ও কারুশিল্প, হাইটেক শিল্প, সৃজনশীল শিল্প, সংরক্ষিত শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প এবং অগ্রাধিকার শিল্প, এরপরে আছে নিয়ন্ত্রিত শিল্প। এরকম 12টা ভাগে বাংলাদেশের যে শিল্পনীতি অনুযায়ী যে এন্টারপ্রাইজ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 12 ভাগে ভাগ করা হচ্ছে। তো এই হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ সম্পর্কে ধারণা। মাঝারি এন্টারপ্রাইজ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসো হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি, দুটো একসাথে, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ, যেটা এই যে দুটো সংজ্ঞাকে একসাথে করে বলা আছে, যেটা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ। এখান থেকেই বলি যে কোনো উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের মূল সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা দালান বাদে 20 কোটি টাকা এবং অথচ শ্রমিকের সংখ্যা 100 জন যদি হয়, তাহলে উক্ত শিল্প প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে পড়ে বা তাকে বলা হয়। যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি, কারখানা এবং দালান বাদে 3 কোটি টাকা হয় এবং অথচ কর্মী সংখ্যা 40 জন হয়, তবে তাকে কি বলবো, মাঝারি শিল্প বলবো, ক্ষুদ্র মাঝারি শিল্প বলবো। আচ্ছা, এই হচ্ছে এটাকে মাঝারি শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প বলা হচ্ছে, যেটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলতে 20 কোটি টাকা থেকে শ্রমিক হবে, সর্বোচ্চ ভূমি প্রতিস্থাপন ব্যয় বাবদ 20 কোটি টাকা হবে এবং শ্রমিকের সংখ্যা 100 জন হবে, তাকে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্প বলবো। আর ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হবে 3 কোটি থেকে টাকা পর্যন্ত এবং শ্রমিকের সংখ্যা হবে 40 জন। তাকে আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ এই ধারণার মধ্যে ফেলতে পারবো। এই হচ্ছে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ধারণা। আর এরপরে যাও আমাদের আজকের পড়া, এরপরে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু বলবো আমি। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য দেখো, এখানে প্রথমে আছে হচ্ছে ক্ষুদ্র
ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য এখানে প্রথমে আছে, দেখো হচ্ছে স্বল্প মূলধন। হুম স্বল্প মূলধন, তারপর হচ্ছে স্বল্প স্বল্প মূলধন। এখানে দেখো স্বল্প মূলধন হচ্ছে কি, আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূলধন, যে বৃহদায়তন উৎপাদন কার্যক্রমের তুলনায় অল্প পরিমাণ মূলধন নিয়ে এ ধরনের উৎপাদন কার্যক্রম শুরু করা যায়। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারাও সহজে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। অর্থাৎ এখানে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে স্বল্প মূলধন লাগে, বৃহদায়তনের চেয়ে কম লাগে, সুতরাং এখানে যে কেউ উদ্যোক্তা হতে পারে সহজে। এরপরে আসছে হচ্ছে স্বাধীন ব্যবস্থাপনা। স্বাধীন ব্যবস্থাপনা কি? ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের মালিক অধিকাংশ ক্ষেত্রে তারা নিজেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন। ফলে এক্ষেত্রে প্রতিষ্ঠানের যে লাভ ক্ষতি মালিককে একা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে বলে তিনি ব্যয় হ্রাস করে, অপচয় হ্রাস করে, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালায়, চেষ্টা করে, সচেষ্ট থাকে। এছাড়া যে পরিকল্পনা, কর্মীসংস্থান এবং নিয়ন্ত্রণ, এই কাজগুলো মালিক সরাসরি তত্ত্বাবধান করে। ফলে এই জাতীয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার আর দক্ষতা ভালো হয় বা বৃদ্ধি পায় এবং স্বাধীনভাবে মালিক ব্যবস্থাপনা কার্য পরিচালনা করে। এটা হচ্ছে স্বাধীন ব্যবস্থাপনা। এরপরে আসছে হচ্ছে এলাকা ভিত্তিক কার্যক্রম। এলাকা ভিত্তিক কার্যক্রম টা কি? এলাকা ভিত্তিক কার্যক্রম এর ক্ষুদ্র মাঝারি ব্যবসা কার্যক্রম শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার মধ্যে গণ্ডিভূত থাকে। ফলে কি হয়, স্থানীয়ভাবে কাঁচামাল ব্যবহার করে তারা উৎপাদিত পণ্য স্থানীয় বাজারেই বিক্রি করে। এভাবে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের মূল লক্ষ্যই থাকে স্থানীয় জনসাধারণের চাহিদা পূরণ করা এবং এভাবে তাদের এলাকায় নিয়োজিত যে শ্রমিক, কর্মচারী, মালিক, ভোক্তা সকলেই একটি নির্দিষ্ট এলাকার সাধারণত অধিবাসী হয়ে থাকে। অর্থাৎ এখানে এলাকা ভিত্তিক কার্যক্রম, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে এলাকা ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয় বা এলাকা কেন্দ্রিক কার্যক্রম পরিচালিত হয়। এরপরে আসছে ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসায়ের কার্য প্রকৃতি। ব্যবসার কার্য প্রকৃতি এটা কি? ব্যবসার কার্য প্রকৃতি এটা হচ্ছে ব্যবসার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের ক্ষেত্রে কার্যক্রম সীমিত পরিসরে থাকে, কার্যপ্রকৃতি সীমিত থাকে এবং যেহেতু এটা একটা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে এবং বিক্ষিপ্তভাবে এলাকা কেন্দ্রিক গড়ে ওঠে, আলাদা আলাদা বিভিন্ন স্থানে এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং বিক্ষিপ্তভাবে এবং একটা নির্দিষ্ট এলাকায় যেহেতু কেন্দ্রীভূত থাকে, সেহেতু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারে এবং ব্যবসার কার্য প্রকৃতি তারা বৃহদায়তন প্রতিষ্ঠানের কার্যাবলী যেহেতু সারা দেশে ছড়িয়ে থাকে, কিন্তু এই সকল ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায়ের প্রতিষ্ঠান দ্বারা সম্পাদন করা সম্ভব নয় বলে এরা স্থানীয় এলাকায় বা ব্যবসার কার্য প্রকৃতি ক্ষুদ্র পরিসরে হয়ে থাকে এবং এভাবে তারা জনগণ বা ভোক্তাদের চাহিদা পূরণ করে থাকে। এই হচ্ছে ব্যবসার কার্য প্রকৃতি। এরপরে আসছে হচ্ছে স্বল্প সংখ্যক শ্রমিক এবং কর্মী। স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী, আমরা জানি যে এটা যেহেতু ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, এখানে শ্রমিক কর্মীর সংখ্যা কম, কারণ এখানে ব্যবসার গণ্ডি ছোট থাকে এবং মূলধনও কম থাকে, বৃহদায়তনের মতো নয়। তাহলে এখানে এখানে কি হয়, শ্রমিকের সংখ্যাও কম থাকে, সেই কারণে বলা হচ্ছে এখানে স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী এখানে নিয়োজিত থাকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপরে আসছে স্থানীয় কাঁচামালের ব্যবহার। এখানে যেহেতু স্থানভিত্তিক কার্যক্রম চালায়, কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় এবং একটা নির্দিষ্ট এলাকায় ক্রেতা, ভোক্তা এবং উৎপাদনকারী সব একই এলাকার মধ্যে কেন্দ্রীভূত থাকে, সেই হেতু স্থানীয় কাঁচামালের ব্যবহার এখানে দেখা যায়। অর্থাৎ স্থানীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন কার্য ব্যবসায়ী চালিয়ে থাকে। এরপরে আসছে শ্রম ঘন প্রতিষ্ঠান। শ্রম ঘন প্রতিষ্ঠান হচ্ছে এটা কি? দেখো
ক্ষুদ্র মাঝারি যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এটাকে শ্রমঘন প্রতিষ্ঠান বলা হচ্ছে। কারণ এখানে সীমিত উৎপাদন, সীমিত বাজার, সীমিত উৎপাদন ব্যবস্থাপনা এবং শ্রমভিত্তিকও নয়। ফলে এই জাতীয় প্রতিষ্ঠান এখানে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা যায় না। এখানে শ্রমঘন প্রতিষ্ঠান সত্ত্বেও বলা হচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের উৎপাদন ব্যবস্থাপনা এটা আবার কুটির শিল্পের মতো নয়। যদিও এটা শ্রমঘন প্রতিষ্ঠান। কুটির শিল্পের উৎপাদন মূলত পরিবার কেন্দ্রিক হয়। কিন্তু এটা কিন্তু ক্ষুদ্র মাঝারি যে এন্টারপ্রাইজ আছে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের পরিচালিত শ্রমিক কর্মী এখানে দ্বারা পরিচালিত হয় এই জন্যই বলা হচ্ছে এটি একটি শ্রমঘন প্রতিষ্ঠান। এখানে উন্নত মানের টেকনোলজি এখানে ব্যবহার করা হয় না, কারণ এখানে মূলধনের স্বল্পতা রয়েছে যে কারণে। তো এইটা একটি শ্রমঘন প্রতিষ্ঠান। হ্যাঁ, আর শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক এর পরেরটা আছে শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক এখানে ভালো হয়, কারণ এই বারবারই বলা হচ্ছে যে এটি শ্রমঘন প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, স্থানীয়ভাবে পরিচালনা হয় এবং এখানে অল্প সংখ্যক পর্যাপ্ত মূলধনের অভাবে এই ধরনের প্রতিষ্ঠান অনেক বেশি ব্যাপক হয় না বা বৃহৎ হয় না। ফলে এখানে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক ভালো থাকে সকলের সাথে। এরপরে আসছে হচ্ছে বাজার শেয়ার এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা। বাজার শেয়ার এটা কি? বাজার শেয়ার, হ্যাঁ? বাজার শেয়ার এটা কি? যে নির্দিষ্ট পণ্য বাজারের কত অংশ প্রতিষ্ঠান সরবরাহ করবে সেটাকেই বলা হচ্ছে বাজার শেয়ার। তো স্থানীয়ভাবে যেহেতু স্থাপিত, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের দ্বারা উৎপাদিত পণ্য এবং সেবা বাজারের কোনো রকম প্রতিনিধিত্বমূলক জায়গা দখল করতে পারে না, স্থান দখল করতে পারে না। এইজন্যই বলা হচ্ছে যে সামগ্রিক ভাবে বলা যায় যে ক্ষুদ্র মাঝারি ব্যবসা সামগ্রিক পণ্য বাজারে পণ্য চাহিদার একটা ক্ষুদ্র অংশ সরবরাহ করে, অল্প অংশ সরবরাহ করে। এটি কোনো অবস্থাতেই বাজার শেয়ারের প্রতিনিধিত্ব করতে পারে না। অর্থাৎ বাজারের কত অংশ তারা জুড়ে প্রতিষ্ঠান কার্যক্রম চালাবে সেরকম কোনো প্রতিনিধিত্ব করতে পারে না। কারণ এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের এটার আঙ্গিক বা এটাকে কি বলবো, এটা হচ্ছে প্রতিনিধিত্ব করার ক্ষমতা কম, স্থান দখল করে কম এবং উৎপাদন করে কম। মূলধন যেহেতু কম সেহেতু বাজার শেয়ারের প্রতিনিধিত্ব তারা করতে পারে না এবং বাজার শেয়ারের প্রতিনিধিত্ব না করলেও সামগ্রিকভাবে এই প্রতিষ্ঠান বাজার শেয়ারের এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে এটা কত নম্বর বললাম? বাজার শেয়ার। এরপরে আসছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। পরিকল্পনা বলা হচ্ছে এখানে কি আরেকটা বিষয়টা হচ্ছে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। স্বল্পমেয়াদী ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে বৃহদায়তন প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম পরিমাণে উৎপাদন করা হয়, ফলে তারা তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না বলে তারা প্রতিষ্ঠানের জন্য একটা সাধারণত স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। বৃহদায়তনের মতো ব্যাপক পরিকল্পনা তারা গ্রহণ করে না, কারণ তারা অধিক মাত্রায় উৎপাদন করে না। এরপরে আছে আধুনিক প্রযুক্তির অভাব। এটা বুঝতেই পারছো, যেহেতু এটা ছোট প্রতিষ্ঠান এখানে মূলধনের পরিমাণ কম, সম্প্রসারণের সীমাবদ্ধতা রয়েছে এবং আধুনিক প্রযুক্তির অভাবে জাতীয় প্রতিষ্ঠান বৃহদায়তনের মতো বড় আকৃতির বা বড় পরিমাণে উৎপাদন করতে পারে না। এখানে এর কারণই হচ্ছে মূলধনের অভাব, অর্থাৎ মূলধনের অভাবের কারণেই আধুনিক কলাকৌশল এবং প্রযুক্তির অভাব রয়েছে। এরপরে আইনগত আনুষ্ঠানিকতা। এই জাতীয় প্রতিষ্ঠানের আইনগত আনুষ্ঠানিকতা বৃহদায়তন প্রতিষ্ঠানের তুলনায় কম। আনুষ্ঠানিকতার বিচারে এখানে সীমিত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের গঠন, পরিচালনা, ব্যবস্থাপনা, সম্প্রসারণ ও বিলোপের ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা পালন করতে হয় তা বৃহদায়তন প্রতিষ্ঠানের তুলনায় অত্যন্ত নগণ্য। আচ্ছা, এরপরে আসছে সহজে নিয়ন্ত্রণ। যেহেতু এটি একটু ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠান, সেহেতু এই জাতীয় বৃহদায়তন প্রতিষ্ঠানের মতো এত ব্যাপক না, বড় নয়, বিস্তৃত নয়। সেহেতু এখানে এই জাতীয় প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যাও কম থাকে, মূলধনও কম থাকে। সেহেতু মালিক এবং শ্রমিক সম্পর্কও যেভাবে ভালো থাকে, ঠিক এই জাতীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রিত করে পরিচালনা করা এবং ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সহজেই সমাধান করা, সেগুলো সমন্বয় করে নিয়ন্ত্রণ কার্য পরিচালনা করা সহজ হয় মালিকের পক্ষে। এই হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য। এরপরে একটা কর্মপত্র আছে, এখানে দেখো কর্মপত্রটা। ঢাকার আরামবাগে প্রতিষ্ঠিত রে প্রিন্টিং প্রেস স্থানীয়ভাবে
বেশ পরিচিত। প্রতিষ্ঠানটি ছোট পরিসরে হলেও সব মিলিয়ে ১১০ জন থেকে ১২০ জন কর্মচারী কাজ করে। ভাড়া করা বিল্ডিংয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ২.৫ কোটি টাকা। এখানে তোমাকে করতে বলা হচ্ছে যে আয়তনের বিচারে এই প্রতিষ্ঠানটির যে ৫টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুমি লিখবে। এটা কোন ধরনের প্রতিষ্ঠান সেটা বের করো, মূলধন এবং শ্রমিক সংখ্যা দিয়ে বের করো এবং সেটা বের করে তুমি ৫টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই যে এখন যেটা পড়লা এখান থেকে এরকম ৫টি, প্রথম দিকের ৫টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখবে। আচ্ছা, এরপরে আসছে দেখো ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্বগুলো দেখো। ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব আছে। প্রথমে আছে দেখো, প্রথমে আছে হচ্ছে পরিবর্তনে সাড়া দান। পরিবর্তনে সাড়া দান, এটা কি? ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের মধ্যে পরিবর্তনে সাড়া দান, এই বিষয়টা কি? যে একটা অর্থনৈতিক বলা হচ্ছে যে বৃহদায়তন ব্যবসায়ের চেয়ে ক্ষুদ্রায়তন মাঝারি এন্টারপ্রাইজ অতি দ্রুত তাড়াতাড়ি সাড়া দিতে পারে। যেমন অর্থাৎ অর্থনৈতিক পট পরিবর্তন বা বৃহদায়তন কখনো কোনো রকম অর্থনৈতিক পট পরিবর্তনের ফলে বৃহদায়তন ব্যবসাগুলো কিন্তু সহজেই পরিবর্তন করা যায় না, কিন্তু একটা ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজগুলোকে দ্রুততার সাথে প্রয়োজনীয় আঙ্গিকে প্রয়োজনীয় মানে পরিবর্তিত অবস্থায় পরিবর্তিত ব্যবসায়িক কার্যক্রম তারা সহজেই চেঞ্জ করে নিতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থনৈতিক অবস্থার সাথে সাড়া দিয়ে যে কোনো ধরনের পরিবর্তন তারা এই জাতীয় প্রতিষ্ঠানে আনতে পারে, যেটা বৃহদায়তনের পক্ষে সম্ভব নয়। তারপরে হচ্ছে নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র। নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র, এটা হচ্ছে কি? এখানে নতুনত্ব উদ্ভাবন করা, নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে কাজ করে। কারণ মালিকগণ সরাসরি পণ্য এবং সেবা উৎপাদন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। তারা চেষ্টা করে ক্রেতাদেরকে নতুন নতুন কিছু পণ্য ও সেবা উপহার দেয়া এবং মালিকদের সাথে যেহেতু ক্রেতাদের বা ভোক্তাদের মোটামুটি যোগাযোগ থাকে, ফলে তারা পণ্য উন্নয়নের চেষ্টা করে, পণ্য আরও মান ভালো করার চেষ্টা করে, নতুন নতুন পণ্য আবিষ্কার বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য তারা চেষ্টা করে এবং এভাবে নতুনত্ব সৃষ্টি করার ক্ষেত্রে তারা অবদান রাখে, অর্থাৎ নতুনত্ব পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে তারা অবদান রাখে। এরপরে আসছে কর্মসংস্থান। এটা বুঝতেই পারছো, একটা দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ অনেক ভূমিকা পালন করে, কারণ আমাদের যে ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসায়িক কার্যক্রম, সেটা তার ৮০ ভাগ বলেছি যে কত ৯০ ভাগ লোকই এই জাতীয় ব্যবসার সাথে জড়িত, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের সাথে জড়িত। এবং এক্ষেত্রে তারা কি করে, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ছোট ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র এবং ছোট ছোট ব্যবসা, এভাবে উদ্যোক্তা তৈরি হয় এবং এভাবে কি হয়, অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়। নিজে থেকে নিজে কিছু করার তাগিদে তারা উদ্যোক্তা হয় এবং আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়। এভাবে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ করে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ। এরপরে আছে মাথাপিছু আয় বৃদ্ধি। অনেক লোকের যখন কাজের সুযোগ সৃষ্টি হয়, ব্যবসা যখন নিরাপদ অর্থনৈতিক ক্ষেত্র তৈরি করে, ফলে কি হয়, অনেক লোকের কর্মসংস্থানের পাশাপাশি এরা জনগণের আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে কি হয়, নিজেদের আর্থিক স্বাচ্ছন্দ্য যেমন ফিরিয়ে আনে, তেমনি অর্থনীতির ক্ষেত্রেও অবদান রাখতে পারে। এরপরে আছে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার। প্রাকৃতিক সম্পদগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পর মাধ্যমে, যেহেতু স্থানীয় কাঁচামালের ভিত্তিতে তারা এই ধরনের ব্যবসা গড়ে ওঠে। তাহলে কি হয়, এই ধরনের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ যেভাবে গড়ে তুলে, এভাবে তারা প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারে।
এর মাধ্যমে, এই জাতীয় ব্যবসার মাধ্যমে। তারপরে স্থানীয় কারিগরি জ্ঞানের ব্যবহার। এই জাতীয় ব্যবসার আরেকটি বিষয় হচ্ছে এখানে কারিগরি জ্ঞান সম্পন্ন, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন অনেক লোকের সমাগম ঘটে। স্থানীয়ভাবে তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, স্থানীয় কারিগরি জ্ঞান তারা প্রয়োগ করে এবং এভাবেই তারা উদ্যোক্তা হয়। এভাবেই তারা আত্মকর্মসংস্থান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং নতুন নতুন উদ্ভাবনী সৃষ্টি হয়। এভাবে তারা নিজেদের উন্নয়ন করে, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করে, দেশের জন্য উন্নয়ন করে। এরপরে আসছে হচ্ছে বৃহদায়তন ব্যবসায়ের সহায়ক ভিত্তি। ক্ষুদ্রায়তন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ, এরা বৃহদায়তন ব্যবসা করার ক্ষেত্রে এরা সহায়ক হিসেবে কাজ করে। কারণ ক্ষুদ্রায়তন মাঝারি এন্টারপ্রাইজের মাধ্যমে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর যে সমস্ত কাঁচামাল বা অন্যান্য সহায়ক সামগ্রীগুলো লাগে সেগুলো চালান দেওয়া হয়, সেগুলোর উৎপাদন হয় হচ্ছে ক্ষুদ্রায়তন ও মাঝারি আয়তনের শিল্পে। এভাবে বৃহদায়তনের সহায়ক শক্তি হিসেবে, ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে আছে মূলধনের কাম্য ব্যবহার। মূলধনের কাম্য ব্যবহার ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের আরও একটা বৈশিষ্ট্য। এখানে যারা উদ্যোক্তা আছে তারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্র করে আবার নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এভাবে মূলধনের বিনিয়োজিত মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। গতিশীলতা বৃদ্ধি পেলে কি হয়? মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগ ঘটে। এভাবে মূলধনের কাম্য ব্যবহার এই জাতীয় ব্যবসার মাধ্যমে নিশ্চিত করা যায়। তারপরে আছে শিল্পের বিকেন্দ্রীকরণ। শিল্পের বিকেন্দ্রীকরণ কি? অর্থনৈতিক উন্নয়নের জন্য যে শিল্পের বিকেন্দ্রীকরণ দরকার, একটা যেকোনো অঞ্চলে বা একই অঞ্চলে কেন্দ্রীভূত না হয়ে শিল্পের যে কেন্দ্রীভূত না হয়ে সকল স্থানে সকল অঞ্চলে ব্যবসা স্থাপন করাই হলো বিকেন্দ্রীকরণ এবং এরূপ বিকেন্দ্রীকরণের কারণে ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ ভালো একটা ভূমিকা রাখে। কারণ স্থানীয় কাঁচামালের উপর যেহেতু ব্যবসা গড়ে ওঠে এবং বৃহদায়তন প্রতিষ্ঠানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে, ফলে এভাবে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে থাকে। তারপর বৈদেশিক মুদ্রা অর্জন। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ বিভিন্ন আমাদের ক্ষুদ্র কুটির শিল্প আছে যেগুলো উৎপাদন এবং বিদেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের মাধ্যমে। এরপরে আছে অধিক ব্যক্তিক সম্পর্ক। অধিক ব্যক্তিক সম্পর্ক বলতে সবার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে। শ্রমিক, কর্মচারী, শ্রমিক, মালিক, শ্রমিক, ব্যবস্থাপক এবং সকলে যেহেতু ছোট প্রতিষ্ঠান, এখানে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকে। এভাবে একটা ভালো অধিক ব্যক্তিক সম্পর্ক গড়ে ওঠে, মানবিক সম্পর্ক গড়ে ওঠে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। এভাবে যেভাবে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, মাথাপিছু আয় কর্মসংস্থান সৃষ্টি করে, কর্মসংস্থান সৃষ্টির ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, মাথাপিছু আয় বৃদ্ধি পেলে মানুষের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং জীবনযাত্রার মান উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় এবং এটা একটা সবশেষে আছে সম্মানজনক জীবিকার উপায়। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি একটি সম্মানজনক জীবিকার উপায় হিসেবে কাজ করে। কারণ অনেক লোক নিজের কিছু করা, নিজের স্ব-উদ্যোগে উদ্যোক্তা হয় এবং সম্মানের সাথে কাজ করে জীবিকা অর্জন করে এবং নিজের কিছু করা, নিজের উদ্ভাবন করা, নিজের পায়ে নিজে দাঁড়ানো, এই জাতীয় ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ এই ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখে। এর ফলে এটা একটি সম্মানজনক জীবিকা হিসেবে প্রতিষ্ঠিত হয় সমাজে। এবং অনেক লোক এভাবে আত্মকর্মসংস্থান এবং অন্যান্য কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে এইভাবে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের উদ্যোক্তা হয়ে নতুন কিছু করে। তো আশা করি আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো এবং পড়তে হবে, বুঝতে হবে, আবার যেখানে না সমস্যা হয় সেগুলো বারবার পড়বে এবং বুঝতে চেষ্টা করবে। সবার জন্য শুভকামনা এবং সবশেষে সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।